আমাদের সঙ্গে আজও রয়েছেন কথা সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য। আমরা এর আগের পর্বেও তার লেখা, তার বিভিন্ন গল্প উপন্যাস নিয়ে বা তার বিভিন্ন অনুবাদ গ্রন্থগুলো নিয়ে কথা বলছিলাম। আজও যেখানে আমরা থামিয়েছিলাম তারপর থেকে শুরু করছি। কোনো একটা স্বপ্ন দেখার থেকে তো একটা নিখুঁত গল্প, সূক্ষ্ম গল্প লেখা যায় না। এমন কোনো গল্প কি আপনার আছে যেখানে যার বলবো যে আমি পরিবেশটা বা মানুষজন সবই কি আপনার দেখার চরিত্র থেকে এসছে বা কাল্পনিক চরিত্রও আছে এখানে? না, কাল্পনিক চরিত্র তো গল্পের স্বার্থে আনতে হয়, কিন্তু সেগুলো আছে বেশি। হ্যাঁ, যেমন যে 1984 দাঙ্গা, এবং আপনি বিশ্বাস করবেন না, আমি হাউ হাউ করে কেঁদেছি মানুষকে যেভাবে মেরেছে, মানুষকে যেভাবে মানুষের এইরকম, এবং আমার সামনে ধর্ষিতা হয়েছে মহিলা দিল্লির রাজপথে আপনাকে এক মহিলাকে, আমার মনে হয়েছে আমার মা ধর্ষিতা হচ্ছে, আমার মনে হয়েছে যে আমার দেশ ধর্ষিতা হচ্ছে, ওই মহিলার শরীরে আমার ভারতবর্ষকে ধর্ষণ করা হচ্ছে। সত্যি তাই। তো এই যন্ত্রণা থেকে কিন্তু আমার, যেমন আমার রে আদমি গল্পটা, এটা 32টা ভাষায় অনুবাদ হয়েছে গল্পটি। তো গল্প তো এভাবেই আসে, যন্ত্রণা থেকে আসে। আমরা ঠিক গল্পগুলো লিখে হয়তো আমি কিছুটা নিষ্কৃতি পাই, এত কষ্ট, এত মানুষের এত কষ্ট, যে আমরা হয়তো গল্প লিখে কোনো দেশ উদ্ধার করতে পারি না। এটা তো একটা ভয়ঙ্কর যন্ত্রণার কথা বললেন আপনি। আর কোনো সুখ স্মৃতি এভাবে কি আপনাকে গল্প লিখিয়েছে, খুব মিষ্টি একটা স্মৃতি? সেগুলো লিখিয়েছে, সুখস্মৃতি যেরকম লিখিয়েছে, সুখস্মৃতির সঙ্গে ঠিক সঙ্গে দুঃখ জড়িয়ে থাকে। যেরকম আমার সুখস্মৃতি আছে, আমি এরকম একটা ট্রেনে চাপছি ব্যাঙ্গালোর স্টেশনে চাপছি। ব্যাঙ্গালোরেতে ম্যাজেস্টিক থেকে যখন পৌঁছে গেছি তখনই জানি যে আমার ট্রেন লেট হয়ে গেছে। ছুটতে এসে ঢুকলাম ব্যাঙ্গালোর স্টেশনে, ট্রেনে উঠলাম, আমার রিজার্ভেশন নেই, আমাকে তখনই একটা জায়গায় যেতে হবে। ফৌজিদের বড় ট্রাঙ্ক, কালো ট্রাঙ্ক, সেটা যথেষ্ট ভারী, তার মধ্যে আমার আবার আরো ভারী হয়, বই থাকে বলে, সেটা নিয়ে অনেক কষ্টে ঢুকেছি। যখন ট্রেনে উঠেছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেই ট্রাঙ্ক নিয়ে ঢুকতে গিয়ে আমার এখানে কেটে যায়, আচ্ছা, ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। আমি আনরিজার্ভ কামরা, আমি গিয়ে কোনো মতে গিয়ে মাথায় হাত দিয়ে একটা ইয়েতে বসে পড়ি, আপনার একটা সিটে বসে পড়ি। এক ভদ্রমহিলা আমার থেকে 1-2 বছরের বয়সে বড় হবেন, মানে সে ভদ্রমহিলা বলা উচিত নয়, সে তখন মেয়ে, আমার তখন 19-20 বছর বয়স, তো তার বয়স 23-24 বছর। সে এসে আমার এটা উপাচার করে, আমাকে আমার এটা সারিয়ে তোলে, এবং তারপর আমার রিজার্ভেশন নেই, সে টিটিকে বলে, তার বার্ডটাকে বলে যে আমার রিলেটিভ, আমার টিকিট কাটা হয়নি, ওর রিজার্ভেশন হয়নি, তিনি আমাকে শোয়ার জায়গা করে দেন। এটা সুখস্মৃতি। আর পরে যখন জানি, এবং সেই ভদ্রমহিলা ছিলেন একজন মালায়ালাম মহিলা, সে নার্সিং ট্রেনিং করছে দিল্লিতে, হ্যাঁ, সে পরে নার্সিং অফিসার হয়। যখন গুজরাটের দাঙ্গা হয়, গুজরাটের দাঙ্গাটা পরে আসছি, যখন গুজরাটে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পর সময় আমার একজন খুব প্রিয় বন্ধু, আমার সহকর্মী, সে অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছিল, এবং তার স্ত্রীও অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছে। সে অন্য মেয়ে পায়নি, কেউ অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছিল বলে সে এয়ারফোর্সে চাকরি করে, কিন্তু কেউ ওকে মেয়ে দেয়নি। আরেকটি অনাথ আশ্রমের মেয়েকে সে বিয়ে করে। তাদের যে সন্তানটি, সেই ভদ্রলোক এবং সেই তার স্ত্রী সেই ভূমিকম্পে মারা যায়, চাপা পড়ে মারা যায়। তার ছেলে মানে তার কোলে থেকে বেঁচে যায়। সেই ছেলেটাকে অনাথ হয়ে যায়, তাকে উদ্ধার করতে আমি গেছি, ওখানে গিয়ে হাসপাতালে, তখনই আমি দেখি সেই, ওকে আমি চেচি বলতাম, চেচি মালায়ালাম ভাষায়, এটা নিয়ে ভারী মিষ্টি একটা গল্প আছে আপনার। চেচি মানে দিদি। সেই চেচির সঙ্গে ওখানে দেখা হয়, এবং সেই চেচি আমার হাতে সেই বাচ্চাটাকে তুলে দেয়, সেই চেচি আমার থেকে সেই বাচ্চাটাকে নিয়ে নেয়, ওরাই অ্যাডাপ্ট করে নেয়। কিন্তু দুর্ভাগ্য যে 1 বছর পরেই সেখানে ভয়াবহ দাঙ্গা হলো, এবং সেই দাঙ্গায় সেই বাচ্চাটি, সেই মহিলার মেয়েকে চেচি ডাকতো, তার সামনে ওই 11 বছরের 12 বছরের মেয়েকে ধর্ষণ করে, এবং সেই ভদ্রমহিলাকেও মেরে ফেলে, এবং তার স্বামীকেও মেরে ফেলে। আবার ওই বাচ্চাটা অনাথ হয়ে যায়, এবং সেই বাচ্চাটা এখন ইনসেইন। সেই যন্ত্রণা থেকে আমার চেচি গল্প লেখা। সেখানে মিষ্টি অনুভূতি আছে, কিন্তু ঠিক মিষ্টি অনুভূতি বোধহয় আমাকে দিয়ে লেখা, গভীর দুঃখ। আসলে আমার এত ব্যস্ত থাকি আমি আমার জীবনে, আমি হয়তো মিষ্টি ভাবনা নিয়ে লেখা হয়তো কখনো ইচ্ছে আছে আমার লেখা। হ্যাঁ, আপনার বিভিন্ন গল্পের মধ্যে দেখা যায় যে জীবন যন্ত্রণার ছবিগুলোই বেশি। আমার 129টা গল্পে যন্ত্রণা নিয়ে। হ্যাঁ, একদম যে সুখানুভূতি, একদম শেষ, একদম সুন্দর সমাপ্তি হলো, হ্যাঁ, তারপর সবাই সুখে থাকতে লাগলো, এরকম পরিণতি কিন্তু আপনার গল্পগুলোতে আসেনি। একটি গল্প আমরা শ্রোতা বন্ধুদের সাথে, যারা শুনছেন, যারা দেখছেন আমাদের অনুষ্ঠান আজকে, তাদের সাথে একটু ভাগ করে নিতে চাইছি। এই বইটা আকাশে ওড়ার গল্প, ছোট গল্পের সংকলন। এটার মধ্যে আকাশে ওড়ার স্বপ্ন যে গল্পটা,
যেরকমভাবে শুরু হয়েছে গল্পটা, আর কোনো নতুন দিনের সম্ভাবনা ওকে শিহরিত করবে না। গুলাম মোহাম্মদের মনে হচ্ছিল ওর আর কোনো গন্তব্য নেই। একটা দরজার ফাঁক দিয়ে মিষ্টি সবুজ আলো মোজেক করা বারান্দাটাকে স্বপ্নীল করে তুলছে। এখন রাত 1টার কম হবে না। এই মাঝরাতে জেগে থাকা পর্যটক গুলাম মোহাম্মদকে টানে। গানের কলি ভেসে আসে, মঞ্জিলে হাসিল হ্যায় ফির ভি এক দূরি হ্যায়, বিনা হামরাহি কে জিন্দেগি অধুরি হ্যায়। গুলাম বারান্দার ধারে সিঁড়ির দিকে পা ঝুলিয়ে বসে পড়ে। মসৃণ থামে পিঠ ঠেকিয়ে, চোখ বুজে। আজ ওর ঘুম পালিয়ে গেছে। উজ্জ্বল এবং রঙিন এক সন্ধ্যা কাটিয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিয়ে ভেবেছিল ঘুম আসবে। চোখ বন্ধ করে একরকম তলিয়েও গিয়েছিল। তখনই ও সে অর্ধচেতনে মনে পড়ে আগামীকালের সম্ভাবনার কথা। এখানেও একজন মুসলিম একজন মানুষের কথা, তার জীবনের কথা লিখেছেন। আবার ফুলমতির বসন্তকালের মধ্যে আমরা পাই একেবারে সাধারণ একটি ছুতোর ঘরের একটি বউয়ের কথা। তো এইটাই বলছিলাম যে আপনি যে এই যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের মধ্যে যে একই জীবন যন্ত্রণা কিন্তু সবার কাছে একই রকম, অবশ্যই এবং সে যেই স্তরের, সমাজের যেই স্তরেরই হোক না কেন, সে একটি গ্রাম্য বধূই হোক বা একজন উচ্চবিত্তের নাগরিকই হোক, তার ভেতরের যে নিজস্ব যন্ত্রণাগুলো কিন্তু প্রায় একই থেকে যায়। আচ্ছা, এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি ত্রিপুরার বিভিন্ন যেখানেই গেছেন, বিভিন্ন রাজ্যের বিভিন্ন লেখালেখির সাথে আপনি পরিচিত হয়েছেন। আমাদের রাজ্যে কি সেভাবে উপন্যাস লেখা হচ্ছে বলে আপনার মনে হয়? দেখুন, আমাদের রাজ্যের লোক সংখ্যাই তো 37 লক্ষ। সেই অনুযায়ী আমাদের রাজ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস ইতিমধ্যে লেখা হয়ে গেছে আমি মনে করি। এবং আমি আমাদের রাজ্যের লেখালেখি নিয়ে আমি বেশ কিছু লেখাও লিখেছি। আমি মূলত এই রাজ্যের লেখালেখির পাঠক। হ্যাঁ, একটি মুখাবয়ব নামে একটা কাগজ আমরা করি, সেটা গত 27 বছর ধরেই আছে, আমি এর সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছি। সেটা সেই সূত্রে ত্রিপুরার লেখালেখির সঙ্গে গত 27 বছর ধরে আমি নিয়মিতভাবে ত্রিপুরার গদ্য সাহিত্য সম্পর্কে জানি। সেজন্যই বেশ জোর দিয়ে বলতে পারছি আমাদের রাজ্যে বেশ শক্তিশালী লেখকরা রয়েছেন, বেশ ভালো লেখা হচ্ছে। অনুপাত যদি বলেন আপনি পশ্চিমবঙ্গের সঙ্গে বা আসামের সঙ্গে, সেখানকার লোক সংখ্যার তুলনায় যেরকম লেখালেখি হওয়া উচিত, সেই তুলনায় আমাদের এখানে ভালোই লেখালেখি হচ্ছে। জীবন যন্ত্রণাকে ধরতে পারছে আমাদের এখানকার জীবন। না, আমি বলছি যে যদি আমি অন্য রাজ্যের সাথে তুলনা করি বা না করি, সেটা সার্থক উপন্যাস হয়ে ওঠা যে সেরকম কি কিছু হচ্ছে বলে মনে হয়? আমি বলছি গদ্যের কথাই বিশেষ করে, কবিতার কথাটা নয় বাদই দিলাম। সেরকম কি মনে হয় আপনার? না, হয়েছে। ত্রিপুরায় সার্থক উপন্যাস ত্রিপুরার মতো করে হয়েছে। আসলে আমাদের জীবন আর কলকাতার জীবন বা পশ্চিমবঙ্গের অন্যান্য বা আসামের জীবন বা বাংলাদেশের জীবন এক নয়। আমাদের এখানকার জীবন যন্ত্রণা সম্পূর্ণ আলাদা। এখানকার জীবনকে ধরতে হলে এখানকার জীবনকে বুঝতে হবে। এখানকার লেখকরা শুরুর দিকে যেটা হয়েছে, প্রথম দিককার যারা লেখকরা তারা মূলত উদ্বাস্তু লেখক, উদ্বাস্তু হয়ে এই রাজ্যে এসেছেন। কাজেই ওদের লেখার মধ্যে স্থানীয় চরিত্রগুলো সেভাবে ভালো মতো ফুটে ওঠেনি। তাদের মধ্যে আদিবাসী চরিত্র এবং আদিবাসী না, ভুল বললাম, শরণার্থী চরিত্র এবং শরণার্থীদের যন্ত্রণাটা এসেছে। কিন্তু সেটা কিন্তু বৃহৎ উপন্যাস হয়ে আসেনি আমাদের কাছে। কিন্তু জীবনের যে জটিলতা, 7-এর দশক এবং 8-এর দশকের জটিলতা, সেগুলো নিয়ে ত্রিপুরার প্রথম যে ক্লাস উপন্যাস, যেটাকে আমি মনে করি যেটা বিশ্ব সাহিত্যের অন্য যে কোনো উপন্যাসের সঙ্গে তুলনীয়, সেটা হচ্ছে দুলাল ঘোষের অগ্নিসূত্র। কিন্তু তার আগেও ত্রিপুরায় বেশ ভালো কিছু উপন্যাস লেখা হয়েছে। ককবরক ভাষায় আপনার হাচুক খুরিয়ার মতো উপন্যাস লেখা হয়েছে। তাকে যে কোনো বড় মানে আপনার এপিক ধর্মী উপন্যাসের সঙ্গে তুলনা করা চলে হাচুক খুরিয়ার সঙ্গে। এবং ত্রিপুরার এটা দেবব্রত দেব একটা জায়গায় একটা অনুষ্ঠানে বলেছিলেন যে তারপর ত্রিপুরার অধিকাংশ লেখকের লেখার লিখিতেই হাচুক খুরিয়ার প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়ে গেছে, শ্যামল ভট্টাচার্য ছাড়া। কেননা শ্যামল ভট্টাচার্য এই পরিবেশে তার সাহিত্যিক এটা গড়ে ওঠেনি, প্রেক্ষিতটা গড়ে ওঠে। আচ্ছা, আপনি তো বিভিন্ন রকমের পুরস্কার পেয়েছেন, বিভিন্ন জায়গার থেকে পেয়েছেন। যেমন আপনি পাঞ্জাবের থেকে পেয়েছেন, কলকাতার থেকে পেয়েছেন। তো এই পুরস্কারগুলো পাওয়ার কথা একটু বলুন না, এইগুলোতে কিরকম অনুভূতি এনেছে আপনার কাছে, বা কিভাবে এই পুরস্কারগুলো এলো? পুরস্কার সবসময় দারুণ অনুভূতি আনে, কাজের স্বীকৃতি এনে দেয়। তবে আমার মনে হয় ভালো সবচেয়ে বড় পুরস্কার হয় যখন আপনাকে পাঠক নেয়, যখন আপনাকে অন্যরা স্বীকৃতি দেয়। প্রথম আমি যেটা অনুবাদ করে যে আমি স্বীকৃতি পেয়েছি, সেটা হচ্ছে নিহিচল নাহি চিত নামে আপনার
আপনার যশবন্ত সিং বিরদির একটি উপন্যাস, সেটা আমি হিন্দিতে অনুবাদ করি বিশ্বকর্মা। আচ্ছা, তো হিন্দিতে সেটা যখন প্রকাশিত হয় তখন পাঞ্জাবি লেখকরা বুঝে যায় যে আমি পাঞ্জাবি ভাষাটা ভালোই বুঝি এবং আমি হিন্দিতে অনুবাদ করতে পারি। তখন ওরা আমার উপর ভরসা করা শুরু করে এবং তখনই ওরা আমাকে কিন্তু দায়িত্ব দেয়, ওদের লেখালেখিগুলো নিঃসংকোচে ছাপতে দেয়। এই যে ওই বইটা বেরোনো, ওর যে স্বীকৃতি, সেটা আমাকে বেশি আনন্দ দেয়। পাঞ্জাবি সাহিত্য একাডেমি বা ওদের যেভাবে আমাকে সম্মান জানিয়েছে, সেটা হচ্ছে ওই স্বীকৃতিরই অংশ মাত্র। আর বাংলা একাডেমির যেটা পেলেন হ্যাঁ, সেটা অপ্রত্যাশিত, একদমই অপ্রত্যাশিত, যে আমাদের উত্তর পূর্বের কেউ কখনো বাংলা একাডেমি পুরস্কারের জন্য এর আগে নির্বাচিত হয়নি। তো আমিও ভাবিনি যে কখনো এই ধরনের সুযোগ পাবো, কারণ আমি ত্রিপুরার ছেলে, জানি। আর আমার বইটা যে এরকম পুরস্কারের জন্য ওরা বেছে নেবে, সেটাও আমি কখনো কল্পনা করিনি। এটা অভাবনীয় ছিল। সাহিত্য একাডেমি পুরস্কারও তাই। আমি তো অনুবাদ করতে সেই ভাষাকে ভালোবেসেই কাজটা করেছিলাম। পুরস্কার, প্রত্যেকটা পুরস্কারই আমার কাছে অভাবনীয় এবং আকস্মিক। তার সেই পুরস্কার প্রাপ্তির জন্য আমার মধ্যে কোনো প্রস্তুতি ছিল না। আমার রাজ্য থেকে আমি সেভাবে কোনো পুরস্কার পাইনি। কাজেই আমার মধ্যে সেরকম কোনো প্রস্তুতি থাকার ব্যাপার নেই। মানুষ তো ঘর থেকে পায়, কাছাকাছি জায়গা থেকে পায়, রাজ্য থেকে পায়। যাদের লেখা আপনি অনুবাদ করেছেন, ডোগরি ভাষাতে হোক বা পাঞ্জাবি ভাষা, হিন্দি ভাষা, লেখকদের সাথে কি সরাসরি আপনার কথা হয়েছে বা তারা কিরকম অনুভব করেছেন? অধিকাংশই, মানে 90% লেখককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের জীবনকে জানি, ওদের জীবন শৈলী জানি, ওরা কিভাবে কাজ করেন, কেন লেখেন, সেই ব্যাপারগুলো জানি। যেমন অমৃতা প্রীতম, যেমন কর্তার সিং দুগ্গল, যে মানে এদের মধ্যে স্টলওয়ার্ড যারা রয়েছেন, বা রামস্বরূপ আনখি, যিনি আমাকে পাঞ্জাবি ভাষা শিখিয়েছেন শুরুতে। খবরের কাগজ পড়তে দিতেন, খবরের কাগজ পড়ে পড়ে ওর কাছে আমি ওর উচ্চারণ ঠিক করেছি, এবং তার মাধ্যমে প্রথমেই মালওয়াই পাঞ্জাবিতে সরগরম হই। মালওয়াই হচ্ছে একটা ডায়ালেক্ট। এছাড়া আমি পরে যশবন্ত সিং বিরদির কাছে দোয়াবাই শিখি, খারি শিখি, পট্টি শিখি, এইসব এগুলোতে শিখতে পারি। আর সবশেষে যেটা শিখি সেটা হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি অঞ্চলের পশ্চিমাঞ্চলের যে কলোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে আপনার পটোহারি, যেটা কর্তার সিং দুগ্গলের আত্মজীবনী অনুবাদ করতে গিয়ে যেটা আমাকে শিখতে হয়। সেটা মূলত পুস্তু মিশ্রিত ভাষা আর কি। আচ্ছা, তো তাহলে একটা প্রশ্ন এবার করি, একটু হয়তো বিতর্কিত হয়ে যাবে, যে তাহলে আমরা যে প্রায় শুনি যে বিভিন্ন পুরস্কার পেতে হলে কিছুটা কি বলবো, পরিচিতি লাগে, কিছুটা লোক ধরাধরির ব্যাপারও থাকে। আপনি কি সেটার সাথে সহমত হবেন? একদমই না। কোনো ক্ষেত্রে সেটা হতে পারে স্থানীয়ভাবে বা স্থানিকভাবে, কারণ আমি শুনেছি এই রাজ্যের কিছু পুরস্কারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয় এবং যিনি পুরস্কার পেতে আগ্রহী তাকে অনেক পুরস্কার এভাবে দরখাস্ত দেওয়া হয়। তো সেরকম কোনো পুরস্কারের জন্য আমি কোনোদিন দরখাস্ত দেব না সারা জীবনে। এবং আমার মনে হয় আমার মতো যারা রয়েছেন, যারা নিজেকে, যাদের সেই অস্মিতাটা রয়েছে, তারা কেউ এর জন্য চাইবেন না। তাই বলে যারা দিচ্ছেন তাদেরকে আমি কখনোই ছোট করছি না। কিন্তু ছোট বড় প্রশ্ন নয়, কিন্তু এরকম ভাবে পুরস্কার পেয়ে হয়তো লোকে জানলো আপনি পুরস্কৃত হলেন, কিন্তু একজন লেখক হিসেবে নিজের সাথে নিজে যখন কথা বলবেন, তখন কতটা পরিতৃপ্তি পাওয়া যায়? যদি অবশ্যই। এবং আমি মনে করি আমি যদি সত্যি সত্যি সমাজকে কিছু দিই, সমাজ তার থেকে আমাকে অনেক বেশি করে দেয়। এটা আমার নিজের জীবন দিয়ে আমি জানি যে আমি কখনোই ভাবিনি এই ধরনের পুরস্কারগুলো পাবো। আমি শুধু কাজ করে গেছি, এখনো কাজ করে যাচ্ছি, কিন্তু অভাবনীয়ভাবে এই পুরস্কারগুলো চলে আসে, মানে অনেকগুলো চলে আসে। তো এগুলো আমার কাছে মনে হয় যে আমি যা কাজ করেছি তার থেকে অনেক বেশি করে আমি পাচ্ছি। সেটাই আমার কাছে মনে হয়। মাঝে মধ্যে শুরুতে মনে হয় আমি কি যোগ্য, তবু মনে হয়, তারপর মনে হয় না, নিশ্চয়ই আমি তো কোথাও কাউকে বলতে যাইনি, যেহেতু পেয়েছি তাহলে নিশ্চয়ই যোগ্য। সেটা পরিতৃপ্তিটা অনেক অন্যরকম একটা। তো আপনার এই সব থেকে প্রিয় বই কোনটা আপনার নিজের লেখা বইয়ের মধ্যে, যদি জিজ্ঞেস করি? আমার নিজের লেখা বইয়ের মধ্যে এভাবে তো বলা খুব মুশকিল। আমি মানে কোনটা লিখে আপনার মনে হয়েছে যে না, সত্যি আমি একটা ভালো কিছু লিখলাম, এরকম একটা সম্পূর্ণ তৃপ্তির ব্যাপার? যেটা আসলে এটা ওই যখন যেটা লিখি সেটার প্রতি এটা বেশি থাকে। তবে ওই জামি ছলং প্রকাশিত হওয়ার পর ওই সময় দীর্ঘদিন আমার কোনো বই বের হয়নি মাঝখানে, আমি খুব বেশি আনন্দিত হয়েছিলাম।
জামি ছলং বেরোনোর বাবা, ফুলমতির বসন্তকাল প্রায় 13 বছর পর বেরিয়েছিল। আসলে আমার একটা প্রতিজ্ঞা ছিল, 1983 সালে প্রথম যে বইটা বেরিয়েছিল সেখানে আমি নিজে একটু পয়সা খরচ করেছিলাম, আমাকে বলে। তারপর থেকে আমি ভেবেছিলাম যে কোনোদিন আর আমি বই বের করার জন্য নিজের পয়সা খরচ করব না। তার মানে ইদানিং আপনি আর নিজস্ব কোনো বই বের করার কথা ভাবছেন না? আমি নিজে থেকে ভাবছি না, আচ্ছা। কেউ যদি বই বের করে সেটা হবে। আমার এখনো অনেক 30-35টা গল্প জমে গেছে, সেগুলো কখনো কেউ বের করলে বের করবে। নতুন উপন্যাস আছে, সেটা কেউ প্রকাশ করে পড়বে, সেটা এইভাবেই হওয়া উচিত। এবার আরেকটা প্রশ্ন করব, লেখালেখির ক্ষেত্রে অনেকেই এমন করেন যে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে লেখা, যে কোনো একটা বিষয়কে আমি তুলে ধরবো বা কোনো একটা উদ্দেশ্যকে আমি তুলে ধরতে চাইছি, সবার সামনে নিয়ে আসতে চাইছি, বা কোনো একটা সমাজের বিশেষ শ্রেণীকে আমি তুলে আনতে চাইছি, এরকম কোনো ভাবনা থেকে কি কোনো সময় লিখেছেন? না, ঠিক এইভাবে লিখিনি। তবে আমার মনে হয় অধিকাংশ লেখকেরই একটা তো নিম্নবর্গের মানুষের প্রতি, দলিত শ্রেণীর প্রতি বা নিম্ন মধ্যবিত্ত মানুষের দিকে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়গুলি অধিকাংশ লেখকের ক্ষেত্রে এগুলো হয়ে আসে। তবে বাণিজ্যিক লেখকদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়। তাদেরকে বাণিজ্যের শর্ত পূরণ করতে হয়। যারা মাস মিডিয়াতে যারা লেখালেখি করেন, কমার্শিয়াল কাগজে লেখেন, ওদেরকে তো একটু শর্ত পূরণ করতে হয়। এত শতাংশ যৌনতা দিতে হবে, এত শতাংশ যেটা বাজারে খাবে সেরকম। সেই ধরনের সাহিত্য আমি কখনো লিখিনি, কখনো লিখবো না। আচ্ছা আচ্ছা। তো আর ছোটদের লেখালেখির কথা কি ভেবেছেন কোনো সময়? আপনি যেহেতু পত্রিকার সাথে যুক্ত আছেন, ম্যাগাজিন, বিভিন্ন জায়গায় আপনি লিটল ম্যাগাজিন বের করেছেন, তো ছোটদের কথা কি? হ্যাঁ, ছোটদের নিয়ে লিখেছি বেশ কিছু। আমার বেশ কিছু ছোটদের গল্প রয়েছে। আমি একটা ছড়া ছোট্ট করে শোনাতে পারি। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আপনার নিজের লেখা। সেটা আমি যখন স্কুলে পড়তাম তখন লিখেছি। বোধহয় সম্ভবত সেটা আমার প্রথম ছড়া। সেটা হচ্ছে, অঙ্কটা বিচ্ছিরি দুনিয়ার কত কি, বিয়োগ পূরণ ভাগ বাকি আছে কিছু কি, ঐকিক সুদ কষা মাথা মুন্ডু কত যে, সারাদিন মাথা কুটে বুঝি না তো কিছু যে, দাদার অঙ্কগুলি দেখি ভারী সোজা, থিটা বিটা পাই ফাই কত কিছু ভারী মজা, স্যারের হাতে সেগুলি যেন খাজা গজা, লুফে লুফে ধরে আর করে দেন সোজা, গামা সিগমা আর আলফানা ডেল্টা হুইসেল দেয় যেন কলনের মেলটা, নাম্বারের বেলা কেন হয়ে যায় উল্টা, দাদার গোল্লা আর আমার ফেলটা, মোদ্দা কথা কি জানো ভাই অঙ্কম, স্যারের হাতেই তুমি উপযুক্তম, তিনি তো বোঝার মোদের জলবৎ তরলম, তারপর কি ফেসাদ সবটাই বকলম, পণ্ডিত বুঝিয়ে দেন সমাসু সন্ধি, আরে বাবা ব্যাকরণ সূত্রেতে বন্দি, বিজ্ঞতায় মাথা নাড়ি বুঝে গেছি সবটা, কোনোখানে গোল নেই লট লোট লংটা, পণ্ডিত শুধালেন বল তোরে মানকে, ব্রুহি বলতে কি বুঝিস বুঝিয়ে দে সবকে, কোথা হতে কি যে হলো জীব গেল শুকিয়ে, বিদ্যেটা জট খায় তাল গোল পাকিয়ে, হিস্ট্রিতে ভারী মজা পাতা ভরা কিচ্ছে, দহরম মহরম কত বিতি কিচ্ছে, এ যদি রাজা হয় ওর গা জ্বলবে, তাই নিয়ে মারামারি কাটাকাটি চলবে, হিস্ট্রি স্যার শুধালেন পাগলাটে লোক তো, হুমায়ুন বাদশার বাপ কেডা বলতো, কেন স্যার শেরশাহ, বলি বুক চিতিয়ে, শুনে স্যার ফিট হলো দাঁত মুখ খিচিয়ে। এই ধরনের কিছু ছড়া আমি লিখেছি। আপনি আগে যেটা একদম শুরুতে আমরা যেটা বলছিলাম যে আপনার প্রথম যেটা গল্প লিখলেন আপনি, সেটা বোধহয় সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতার থেকে আপনি বোধহয় অনুপ্রেরণা পেয়েছিলেন, চিল থেকে লেখা। তো আপনি কি কবিতা এখনো পড়েন? কবিতা আমি নিয়মিত পড়ি, আমি কবিতার পাঠক, এবং আমি এ রাজ্যের যে তরুণতর কবি তাদের কবিতাও আমি পড়ি, আমি পড়তে ভালোবাসি। যেরকম যারা এই সময়ে লিখছেন, শূন্য দশকে যারা লিখেছেন তাদের কবিতারও আমি পাঠক, এবং আমি নিয়মিত যখনই পাই ওদের লেখালেখি পড়ি। তো গল্পের পাশাপাশি যে কবিতার লেখার কথা কোনো সময় ভেবেছেন কি? না, সেটা ভাবিনি, কারণ আসলে কবিতা অনেকে ভাবে যে কবিতা লেখা বুঝি খুব সহজ। আমি সেটা মনে করি না আর কি, কারণ কবিতা তো মন্ত্রের মতো হয়। হ্যাঁ, কবিতা যদি কবিতা হয়ে ওঠে তাহলে সেই কবিতা হঠাৎ করে আসে, কবির মাথায় আসে। সেরকম আমারও এসেছে, আমি ডায়েরিতে লিখে রেখেছি, সেগুলো কোথাও ছাপতে দিইনি। কিন্তু সেগুলো আমার গল্পের মধ্যেও কখনো কখনো কবিতায় চলে এসেছে, সেটা আপনি বলেছেন। কখনো কখনো কবিতা, হ্যাঁ, অনেক গল্পেই আপনার কবিতার লাইন, বিভিন্ন কবির কবিতার লাইন এসেছে অনেক সময়। তো সেগুলো আত্মীকরণ হয়ে যায়, অনেক সময় মনে হয় এটা আমারই নিজের। বিশেষ করে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুদের কবিতা খুব বেশি করে চলে আসে, ওরা আসলে বন্ধু হয়েছে ওদের কবিতার মাধ্যমে, সেই জন্যই। আচ্ছা, এবারে পারিবারিকভাবে আপনি কতটা উৎসাহ পেয়েছেন আপনার এই লেখক জীবনে? আমার বললাম আপনাকে যে আমার মামা গল্প শুনিয়ে খাওয়াতেন। আমার মা মানে পরের বর্তমানে যে আপনার এই সাফল্য এসেছে বা আপনার যে সাহিত্যের সাথে আপনি পেশার সাথেও লড়াই করেছেন এবং সাহিত্য নিয়েও আপনাকে লড়াই করতে হয়েছে, তো সেক্ষেত্রেও পারিবারিকভাবে আপনি কতটা সহায়তা বা কতটা? এই ব্যাপারে সবচেয়ে বড় যে সহায় সে হচ্ছে আমার ছোট ভাই সুমন। আচ্ছা। সে নিজে চাকরি বাকরি পায়নি,
সে আপনারা চেনেন ওকে, ও ঘোষক বা এরকম ক্যাজুয়াল কাজ, বিভিন্ন কাজের সাথে বিভিন্ন যুক্ত আছে। কাজের সঙ্গে, সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকে। এইভাবেই সে জীবন যাপন করে। অথচ সে আমি যেহেতু বাইরে ছিলাম, আমার এই বাবা মাকে দেখা, বা সংসার দেখায়, পুরোটাই ওই কিন্তু সামলে নিয়ে গেছে। টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা বড় নয়, যে সে তার বিশাল একটা দায়িত্ব নিয়ে বহন পুরো, করে নিয়ে মানে যাওয়া। অনেক সময় আমার মনে হয়েছে যে সে আমার ছোট ভাই নয়, সে আমার বাবা। এবং সে না থাকলে আজকে আমি সেটা সম্ভব হতো না। সবচেয়ে বড় আমার জীবনে সবচেয়ে বড় অবদান তারই, হ্যাঁ, তাকেই দেবো। তাছাড়া আপনার আমি যেহেতু একজন পারিবারিক মানুষ, তা আমার স্ত্রী বা আমার কন্যা, তাদের ভূমিকাকেও ছোট করে দেখা উচিত নয়। কারণ আমি মনে আছে কর্তার সিং দুগ্গল যখন অনুবাদ করতাম, তো যেখানেই যেতাম তখন একটা দুটো বড় ডিকশনারি, এবং মানে মনে করুন আমার মানে বইপত্রের ওজনই ছোটখাটো বেড়াতে গেলেও 10 কেজি থাকতো সঙ্গে। তো এই যে এগুলো বহন করা, সহ্য করা, একজন লেখককে, আপনি নিজে একজন লেখকের গৃহিণী, আপনি জানেন যে একজন লেখককে মানে টলারেট করাটাও একটা এর মধ্যে ক্রেডিট থাকে। সেজন্য প্রত্যেককেই এটাকে মেনে নিতে হয় আর কি। লেখকের স্ত্রীরা কিন্তু অন্য স্ত্রীদের মতো এত সুবিধা পায় না, জীবনে অনেক কষ্ট করতে হয় তাদেরকে। আমি প্রত্যেক বড় বড় লেখকের স্ত্রীদের দেখেছি, তাদের জীবনে কষ্ট থাকে, তারা সেই কষ্টটাকে মেনে নেন। তাদের স্বামী বা আমি স্ত্রী মহিলাদের ক্ষেত্রেও বলছি, যে তাদের স্বামীরা সংসারের সাথে অনেক সমঝোতা করে তারপরে সমঝোতা করে কাজটা করতে হয়, কেননা বাকি কাজগুলোকেই অনেকটাই তারা, আমার স্ত্রী যেমন আমি বাজার টাজার করি না, সবকিছু উনিই করেন। তো তার এটাকে তো ভুললে চলবে না। আর বড় কোনো লেখা বা নতুন কোনো পরিকল্পনা কি আছে সামনে? হ্যাঁ, অনেক পরিকল্পনাই আছে। বড় একটা তো আমি মানে কাজ চলছে, সেটা হচ্ছে আপনার যে দালাই লামার সঙ্গে যে তিব্বতী শরণার্থীরা ভারতবর্ষে চলে এসেছে, সেই 1958 থেকে 1998 অবধি মূলত আমার কাজ করা আছে। আচ্ছা, 3টি প্রজন্ম নিয়ে একটি উপন্যাস কাজ হচ্ছে, এবং সেই যে তিব্বতী রিফি, ওদের সমস্যা কিন্তু সমাধান হয়নি। হ্যাঁ, চীন তিব্বত দেবে না, ওরা তিব্বত চাই। এখানেও আরেকটা যন্ত্রণার কথা, একটা বিরাট যন্ত্রণার কথা, এবং ওই 3 প্রজন্ম ধরে ওরা বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে, এবং তাদের মধ্যে রয়েছে একটা বিরাট অঘোষিত সেনাদল, যাদের বিরাট ভূমিকা ছিল বাংলাদেশের যুদ্ধে, আমরা তাদেরকে স্মরণ করি না। তারা হচ্ছে তিব্বতী কমান্ডার্সরা। তারাই কিন্তু বাংলাদেশের চট্টগ্রামকে প্রথম মুক্ত করে দিয়েছিল, সে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করার আগে। সেটা আমরা পরবর্তী সময়ে আমার সাংবাদিক বন্ধু মানস পালের লেখায় দেখেছি যে কিভাবে সেটা হয়েছিল। তো তাদের সেসব চরিত্রগুলো আগে থেকেই আমার কাছে রয়েছে। আমার যে মূল নায়ক চিলিং পাঞ্চুক জানবাক, সেই সময়ের একটি চরিত্র, সে একজন এক্সপিডিশার, সে বিভিন্ন জায়গায় মানে আপনার অভিযানের হয়, যেরকম তেনজিং নোরগে ছিল স্যার এডমন্ড হিলারির সঙ্গে, সেরকম এই বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে বিভিন্ন অভিযানে যায়। সেই চিলিং পাঞ্চুক জানবাক একটি তিব্বতী ছেলে, এবং